ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। তার সাথে জানাই আগাম শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজকে ধনতেরাস, আর ধনতেরাস উপলক্ষে আমি আজকে বানিয়েছিলাম একটি বাঙালিদের ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া পুরাতন সাবেকি মিষ্টি রেসিপি। আজকে তৈরি করে নিয়েছিলাম আমি এই শরৎকালের স্পেশাল ফল আতা দিয়ে আতার ফিরনি বা আতার রাবড়ি রেসিপি। আতার এই রাবড়ি অথবা ফিরনি রেসিপিটি অতি পুরাতন সাবেকি একটি রান্না। আমি এভাবেই বাঙালি ট্র্যাডিশনাল কিছু হারিয়ে যাওয়া পুরাতন ঐতিহ্যবাহী কিছু সাবেকি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। আর আমার অগ্রগতি চ্যানেলে যদি রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এই আজকের আতার যে ফিরনি রেসিপিটি আমি করতে চলেছি তার জন্য আমার বিশেষ কয়েকটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন ছিল। তারই জন্য রান্না জিনিসগুলো কিনতে আমি একটি দোকানে চলে গিয়েছিলাম এবং দোকানদারের মুখ থেকে বাকিটা শুনে নিই। কি পাওয়া যায় দাদা আপনার দোকানে? আমের আচার, লেবুর আচার, আদার আচার, ফুলের আচার, আচ্ছা, তেঁতুলের আচার, চালতা আচার, আর ড্রাই ফ্রুট সেকশনে সব পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিয়া সিড, আচ্ছা আচ্ছা, চিয়া সিডও পাওয়া যায়? আমি তো নিই চিয়া সিড অবশ্যই। চালমগজ, হ্যাঁ দেখছি অনেক ধরনের আইটেম রয়েছে। পোস্ত, তিল আছে। আচ্ছা ঠিক আছে, সব রকম পাবেন। আচ্ছা। পাঁপড় আছে, হ্যাঁ দেখতে পেলাম। সব রকম আইটেম আছে। এই দোকানটিতে আমার রান্নার যত রকম সামগ্রীর প্রয়োজন সবকিছুই এই একই দোকানের মধ্যে সবটুকুই পাওয়া যায়। তো আজকে আমি নতুন এই দোকানটিতে গিয়েছিলাম এবং আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের দরকার ছিল আমি সবটুকুনি এবং সবকিছুই এই দোকানটির থেকে কিনে নিয়ে এসেছিলাম। দোকানের সাইনবোর্ডটির একটি ভিডিও ফুটেজ তুলে নিলাম এবং আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। যারা আমার শহরে বাস করেন তারা অবশ্যই দোকানটিতে একবার ভিজিট করবেন। দোকানটিতে সবকিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি বাড়ি চলে এসেছিলাম আর এগুলো ছিল আজকের বাজার করা জিনিস। আর দুটো পাকা আতা নিয়েছিলাম আজকে আমি এই আতার রাবড়ি বা আতার ফিরনি রেসিপিটি তৈরি করার জন্য। তো আসুন এবার মূল রান্নার মধ্যে ফিরে যাই। প্রথমেই আমি দুটো পাকা টুসটুসে আতা নিয়েছিলাম। আর আতার রাবড়ির যেটা মেন ইনগ্রিডিয়েন্টস তাকে বাদ দিয়ে কখনোই এই রাবড়িটা তৈরি করা সম্ভবই নয়, সেটা হচ্ছে লিকুইড মিল্ক। আমি এখানে এই রাবড়ি রেসিপি তৈরি করতে 1 কিলো লিকুইড মিল্ক নিয়েছিলাম। লিকুইড মিল্কটি ছিল ফুল ফ্যাট ক্রিমওয়ালা ঘন লিকুইড মিল্ক। আতার রাবড়ি বা ফিরনি তৈরি করতে ঘন মিল্কের প্রয়োজন, আর সেই কারণে আমি এখানে ঘন লিকুইড মিল্কটাকে নিয়েছিলাম। আর আপনাদেরকে আমিও সাজেস্ট করব আপনারা যখন এই ধরনের রেসিপি তৈরি করবেন তখন অবশ্যই ঘন লিকুইড মিল্কটিকে রান্নার মধ্যে দেবার জন্য চেষ্টা করবেন। এতে কিন্তু রান্নার স্বাদ অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে তোলে। বাজারেতে 2 ধরনেরই লিকুইড মিল্ক পাওয়া যায়, তার মধ্যে গাঢ় মিল্কের কথা বললে ওরা দিয়ে দেবে। এবার আমি আতাগুলোকে নিয়ে নিলাম আর আতাগুলোকে দেখুন ফাটিয়ে নিয়েছি। এবার একটা স্পুনের সাহায্যে আতার মধ্যে থাকা দানাগুলোকে কাচিয়ে নিচ্ছি। আমি এই আতার রাবড়ি রেসিপিটি তৈরি করতে যে আতা দুটোকে নিয়েছিলাম সেই আতা দুটো কিন্তু একেবারে পরিপক্ক, মানে একেবারে পেকে টুসটুসে হয়ে গিয়েছিল এবং এরকম আতার রাবড়ি রেসিপি তৈরি করার জন্য খুবই উপযোগী। এতে কি হয়, চিনির মাত্রাটা কম দিলেই হয়। আর একটা কথা বলে রাখি, আতাটা আমার কিন্তু ফেভারিট ফলের মধ্যে একটি ফল। আতা আর সবেদা হচ্ছে আমার সব থেকে প্রিয় ফল। আতার রাবড়ি রেসিপির কথা আমার মাথায় অনেকদিন আগেই এসেছিল, কিন্তু তা সময়ের অভাবে জন্য আর তৈরি করা হয়ে ওঠেনি। সাহিত্যিক রাজশেখর বসুর লেখা আতার পায়েস গল্পটি পড়ে আমার মেয়ের মনেতে আতার রাবড়ি খেতে কেমন হয় তার স্বাদ জেগেছিল। তার এই মনের ইচ্ছা পূরণ করতেই কিন্তু আজকে আমি তৈরি করেছিলাম আতার রাবড়ি, আতার পায়েস বা আতার
ফিরনি রেসিপি। আমি শুধু ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কিভাবে জানতে পারলি এই আতার পায়েসের সম্বন্ধে, কারণ এই রেসিপিটি অত্যন্ত পুরনো একটি সাবেকি রান্নার রেসিপি। তখন ও বলেছিল যে সাহিত্যিক রাজশেখর বসুর লেখা আতার পায়েস গল্পটি পড়ে ওর মনেতে ইচ্ছে হয়েছিল আতার পায়েস খাওয়ার। দেখুন, আমার সমস্ত আতার থেকে দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আপনাদের সাজেস্ট করব এই আতার দানার মধ্যে থাকা বীজগুলোকে একদমই বের করবেন না, তাহলে আতার রাবড়ির রেসিপি যে আতা দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু একদমই বুঝতে পারবেন না, অর্থাৎ আতার রাবড়ির আতাটা পুরো গলে যাবে। আতার মধ্যে থাকা বীজ সমেত আতার দানাটাকে দিয়েই কিন্তু আমি এই রাবড়ি রেসিপি তৈরি করেছিলাম। আতার এই রাবড়ি রেসিপিটি খাওয়ার সময় কিন্তু এই আতার মধ্যে থাকা বীজের জন্য কোনো সমস্যাই হয়নি। মুখে দেবার পর আতাটা মিলিয়ে গিয়েছিল আর বীজটা আপনি থেকে বের হয়ে আসছিল। সেই জন্য আমি সাজেস্ট করব আতার বীজগুলোকে একদমই বাদ দেওয়ার দরকার নেই, তাহলে আতার অথেন্টিক স্বাদটা কিন্তু এই রাবড়ি রেসিপির মধ্যে বজায় থাকবে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গ্যাসের ওভেনেতে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে লিকুইড মিল্কগুলোকে ঢেলে ভালো করে ফুটিয়ে একটা ঘন দুধেতে পরিণত করে নিয়েছিলাম। এবার এই ঘন দুধটিকে আরো ঘন কনসিস্টেন্সি মিল্কে তৈরি করবার জন্য আমি 2 প্যাকেট আমুল পাউডার মিল্ক নিয়ে নিয়েছিলাম। আর আমুলের এই 100 গ্রাম 200 গ্রামের আমুলের পাউডার মিল্ক দুটোকে গরম দুধের সঙ্গে গুলে নিয়ে আমি ফুটতে থাকা কড়াইয়ের মধ্যে থাকা গরম দুধটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। ভালো করে এই পাউডার মিল্কের সাথে এবং লিকুইড মিল্কের সাথে এই মিশ্রণটিকে গুলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা বা দলা অবস্থায় যেন না থেকে যায়। ভালো করে দেখুন, মিশিয়ে নেবার পর আমি আরো একটি পাউডার মিল্কের প্যাকেট কেটে ভালো করে ঘুটে গুলে মিশিয়ে নিয়েছিলাম লিকুইড মিল্কটির সঙ্গে পাউডার মিল্কটিকে। এবার গুলে নেওয়া পাউডার মিল্কটিকে কড়াইয়ের মধ্যে থাকা ঘন মিল্কটির মধ্যে গুলে নেওয়া পাউডার মিল্কটিকে মিশিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে দুধের মিশ্রণটির মধ্যে কনডেন্স মিল্কও ব্যবহার করতেই পারে। এবার এই আতার রাবড়ির মধ্যে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। আমি এখানে 3 ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। তার মধ্যে ছিল পেস্তা বাদাম, আমন্ড বাদাম ও কাজু বাদাম। পেস্তা বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর আমন্ড ও কাজু বাদামগুলোকে আমি কেটে নিয়েছিলাম। লিকুইড মিল্ক যথেষ্টই ঘন করে জাল দেওয়া হয়েছিল, তার মধ্যে আমি পাউডার মিল্কও মিশিয়েছিলাম। এবার আমি এর মধ্যে আমার হাতের পরিমাপ বুঝে আমি 2 চামচের পরিমাণের মতন এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়োটিকে এর মধ্যে খুব বেশি ছড়াতে যাবেন না, আমি খুব সামান্য পরিমাণেই ছড়িয়ে দিয়েছিলাম। এর ফলে রাবড়ির মালাইটি কিন্তু একটি ঘন কনসিস্টেন্সিতে তৈরি হয়ে গিয়েছিল। এবার কড়াইতে থাকা এই গাঢ় মালাই দুধটির মধ্যে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দেবার পর দেখুন, আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে 2 চামচ মতন চিনি অ্যাড করেছিলাম। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু এই রাবড়ির রেসিপি শেষের পর্যায়ে তৈরি হয়ে এসেছিল। সব শেষে আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা সেই আতার দানাগুলোকে এর মধ্যে থাকা মালাইটির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এবং স্প্যাচুলারের সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে আতার দানাগুলোকে মালাইয়ের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে 1 টিস্পুনের পরিমাণে একটু গাওয়া ঘি এই রাবড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ঘিটাকে ছড়িয়ে দিয়ে আবার আমি স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম। গাওয়া ঘিটা এই রাবড়ির মধ্যে মিশিয়ে নেবার পর আমি মিনিট 5 মতন রাবড়িটাকে কড়াইতে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আতার দানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল, তখন আমি গ্যাসের ওভেন
অফ করে দিয়ে রাবড়িটাকে নাবিয়ে নিয়েছিলাম। দেখুন রাবড়ি ঘন কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়েছিল। আজকের এই আতার রাবড়ি রেসিপিটির মধ্যে কিন্তু আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আতার মধ্যে থাকা নিজস্ব একটি ফিগমেন্টস রয়েছে, সেটা কিন্তু এলাচ দেওয়ার ফলে সেই ফিগমেন্টসটি নষ্ট হয়ে যাবে এবং আতার ভেতরে থাকা নিজস্ব যে অথেন্টিক স্বাদটা থেকে থাকে সেটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এই এলাচ দেওয়ার ফলেতে। আমি আপনাদের কাছে সাজেস্ট করব এলাচটিকে আতার পায়েসের মধ্যে স্ক্রিপ করে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আতার মধ্যে থাকা যে অথেন্টিক আতার স্বাদটি আর নষ্ট হয়ে যাবে না, শুধুমাত্র আতার স্বাদটি খাওয়ার সময় বুঝতে পারবেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের আমার আতার রাবড়ি রেসিপি। আমার প্রতিদিনের রান্নার রেসিপির ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে, আপনাদের এই গুরুত্বপূর্ণ মূল্যবান মতামতগুলিকে আমার কমেন্টে লিখে অবশ্যই জানাতে পারেন। আজকের রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।